নমস্কার, কেমন আছেন সকলে? আজ আমার লেখা প্রথম তারানাথ তান্ত্রিক এক্সক্লুসিভ ফ্যান ফিকশন বইটির থেকে পূর্ব প্রকাশিত দুর্ধর্ষ এক গল্প মিত্তিরদের বাংলো বাড়ি। এই মাসেই হতে চলেছে তারানাথ, কিশোরী ও বিভূতির রোমহর্ষক বেনারস অভিযান। তাছাড়াও তারানাথ তান্ত্রিক ও বিশু ঠাকুরের মেলবন্ধনে তৈরি হচ্ছে আরও একটি মাস্টারপিস কাহিনী। এছাড়াও ঠাকুরমশাইয়ের একক গল্প তো থাকছেই। তাই যারা যারা আজ প্রথম আমাদের চ্যানেল শুনছেন তারা অতি সত্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। জুলাই মাস হতে চলেছে তারানাথ তান্ত্রিক প্রেমীদের জন্য স্মরণীয়। এই মুহূর্তে আপনারা শুনবেন মিত্তিরদের বাংলো বাড়ি। বাঁকুড়ার দিঘিবাড়ি গ্রামের অত্যন্ত প্রতাপশালী জমিদার শ্রী মনীন্দ্রচন্দ্র মিত্তির অগাধ জ্ঞান এবং বুদ্ধির জোরে তার ব্যবসা বাণিজ্য গড়ে তোলেন বিরাট আকারে। খুবই গম্ভীর প্রকৃতির ব্যক্তিত্ব এবং উদার মনের মানুষ তিনি। তার একমাত্র ছেলে ঋষিকেশ চন্দ্র মিত্তির পড়াশোনায় অত্যন্ত মেধাবী, সুদর্শন ও সুপুরুষ। বাবার মতোই ব্যক্তিত্ব পেয়েছে সেও। ব্যবসা বাণিজ্যে তার ভারী আগ্রহ। তার এই আগ্রহ দেখে মনীন্দ্রচন্দ্র তাকে বাণিজ্য শেখার উদ্দেশ্যে কলকাতায় উচ্চ শিক্ষার জন্য পাঠান। এদিকে মনীন্দ্রচন্দ্রের ব্যবসা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নানা জায়গায়, বাংলার বিভিন্ন প্রান্তে। তার একার পক্ষে তা সামাল দেওয়া বড়ই কঠিন ব্যাপার। তবুও তিনি শক্ত হাতে সবটা সামাল দিচ্ছেন। তবে কি জানো, বয়স এমনই জিনিস, আচ্ছা আচ্ছা শক্ত মানুষকেও কাত করে ফেলে এক পলকে। তেমনই এক ঘটনা ঘটল মনীন্দ্রচন্দ্রের সাথেও। একদিন রাতে খাবার খেয়ে উঠোনে পায়চারি করছেন, হঠাৎ তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং নিমেষের মধ্যে লুটিয়ে পড়েন মাটিতে, চেতনা হারিয়ে। তার স্ত্রী নীলিমা দেবী তার মাটিতে পড়ার শব্দ পেয়ে এসে ব্যাপারটা দেখে ঘাবড়ে চিল্লামিল্লি করে ওঠেন। তখনই গ্রামের বদ্যি ডেকে এনে তার চিকিৎসা করানো হয়। মনীন্দ্রচন্দ্রের নায়েব অমল কৃষ্ণ খবর পাঠান ঋষিকেশকে কলকাতায় যে তার বাবার প্রচণ্ড শরীর খারাপ, সে যেন শীঘ্রই গ্রামে উপস্থিত হয়। যথারীতি এই খবর পাওয়ার পর ঋষিকেশ ঠিক 5 দিনের মাথায় গ্রামে পৌঁছায়। ছেলেকে কাছে ডেকে মনীন্দ্রচন্দ্র বললেন, ঋষিকেশ, আমার পক্ষে এত বড় ব্যবসা একা সামলানো সম্ভব হচ্ছে না। আমার এখন বয়স হয়েছে। আমি চাই এবার তুমি ব্যবসায় আমার সাথে যুক্ত হও। তোমার পড়াশোনা তো প্রায় শেষ হতেই চলেছে। তা তুমি শেষ করে এবার পুরোপুরিভাবে এই সংসারের হাল ধরো বাবা। ঋষিকেশ বাবার কথায় সম্মতি জানিয়ে ব্যবসা বাণিজ্যের হাল ধরল। সাথে চলতে লাগলো তার পড়াশোনাও। সে কলকাতায় থেকেই নিকটবর্তী তাদের যত বাণিজ্য রয়েছে তার দেখভাল করে। ওদিকে মনীন্দ্রচন্দ্রও বেশ সুস্থ হয়ে ওঠে। এভাবেই কেটে গেল 3 মাস। ঋষিকেশের পড়াশোনা শেষ হলো। সে গ্রামে ফিরে গেল। সেখানে গিয়ে সম্পূর্ণভাবে মন দিল ব্যবসায়। বেশ চলল তাদের বাণিজ্য। তার বুদ্ধির ও শিক্ষার জোরে ফুলে ফেঁপে উঠল তাদের আধিপত্য। এমনভাবেই কেটে গেল আরো 1 বছর। তবে এর মধ্যেই ঘটেছে আরেকটি ঘটনা। সেই গ্রামেরই এক কুমোর যতীন মণ্ডল তার মেয়ে কমলাকে ভারী পছন্দ হয়ে যায় ঋষিকেশের। সে যখন তদারকি করতে তাদের চাষের জমিতে যায়, বেশ কয়েকবার তাকে দেখে সে। ভারী সুশ্রী গড়ন কমলার, যেমন গায়ের রং
তেমন ঘন লম্বা চুল, মৃগাক্ষী নয়ন। এরপর থেকেই তার জমি তদারকি করা বেড়ে যায়। রোজই প্রায় তার মন ছুটে যায় জমিতে চাষিরা কেমন কাজ করছে, কি করলে ফসল আরো ভালো ফলবে, এরকম নানা রকম ফন্দি ফিকির করে সে ঠিক চলে যায় সেদিকে। কমলাও তাকে বেশ পছন্দ করে, করবে নাই বা কেন, এমন সুপুরুষ সারা গ্রামে আরেকটিও নেই। হওয়াটা ভারী স্বাভাবিক। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে কথোপকথন, দেখা করা, একসাথে নদী পাড়ে হাঁটতে যাওয়া ইত্যাদি হতে থাকে। তারা এখন কপোত কপতি। এমনভাবে চলতে চলতে যখন তাদের দুজনের সম্পর্ক একেবারে মৌচাকের মতো হয়ে উঠেছে, তখনই মনীন্দ্রচন্দ্র দিল প্রস্তাবখানা। ঋষিকেশ সারাদিনের কাজ মিটিয়ে গায়ে সুগন্ধি ছিটিয়ে কেবল বেরোচ্ছিল কমলাকে এক ঝলক দেখে আসার জন্য। এমন সময় বৈঠক ঘরে পিতার জরুরি তলব এলো। সে উৎসুক মনে সেখানে গিয়ে উপস্থিত হলো। গিয়ে দেখল তার বাবা এবং দিঘি বাড়ি জমিদার বাড়ির নায়েব অমল কৃষ্ণ সেখানে চিন্তিত মুখে পায়চারি করছেন। ঋষিকেশ গতিক বুঝতে পেরে বলল, কি হয়েছে বাবা, আপনাদের বেশ চিন্তিত দেখাচ্ছে। এই তো ঋষিকেশ, শোনো বাবা, নায়েব মশাই খবর দিলেন বহরমপুরে আমাদের যে 65 বিঘে জমি রয়েছে তার ওপর এক বৈদেশিক সংগঠনের নজর পড়েছে। তুমি আমার একমাত্র ছেলে, আমার উত্তরাধিকারী, তাই এই সিদ্ধান্ত তোমার সাথে আলোচনা না করে নিতে চাইছি না। বাবা, আপনি যা বলবেন সেটাই আমার সিদ্ধান্ত। নায়েব মশাই সিদ্ধান্ত জানালেন জমিদার মনীন্দ্রচন্দ্রের। তোমার বাবা চাইছেন তুমি বহরমপুরে গিয়ে কোনো ভালো তালুকদারের সাথে পরামর্শ করে ওই জমিখানা বিক্রি করে দিয়ে এসো। সঠিক দাম বিবেচনা করে এই কাজ করে আসতে পারলেই এখনের জন্য ভালো। সমাজে হিংসা বিদ্বেষ বাড়ছে, কখন কি হয় বলা যায় না। তবে হ্যাঁ, হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নেবে না। আর একই সঙ্গে কয়েকটা জিনিস তোমায় ওখান থেকে নিয়ে আসতে হবে, তার ফিরিস্তি আমি তোমায় করে দেব। ঋষিকেশের মন খানিক হলেও খারাপ হয়ে গেল। সে বুঝতে পারল এ যা কাজ তার রয়েছে তা সম্পূর্ণ করে ফিরে আসতে তার প্রায় মাস তিনেক লেগেই যাবে। সে ইতিবাচক মাথা নেড়ে চলে গেল তার প্রণয়িনীর কাছে। কমলা তার মুখে সমস্ত কথা শুনে গম্ভীর হয়ে গেল। বলল, বাড়িতে এমনি খুব কষাকষি চলছে, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, কিন্তু তোমার বাবাকে নিয়ে আমার বড় ভয় হয়। তুমি চিন্তা করো না প্রিয়তমা, আমি কাজ মিটিয়েই ফিরে আসব। আর বাবার কথা তুমি ভেবো না, ওটা আমি ফিরে এসে ওনাকে ঠিক রাজি করিয়ে নেব। তার দুদিন পরেই ঋষিকেশ বেরিয়ে পড়ল বহরমপুরের উদ্দেশ্যে। তোমরা হয়তো ভাবছো এখানে আমার ভূমিকা কি, তাই না? অপেক্ষা করো, আগে ঘটনাটাকে জমিয়ে নিতে দাও। বহরমপুর পৌঁছে কেটে গেল টানা 20 দিন। ঋষিকেশ এরই মধ্যে প্রায় জনা 10 সওদাগরের সাথে কথাবার্তা বলে ফেলেছে। এরকমই একদিন তার অস্থায়ী বাসস্থান থেকে মাইল 3 দূরের থেকে সে জমি বিক্রয়ের বায়না নিয়ে ঘরে ফিরছিল। আকাশে সেদিন বেজায় মেঘ জমেছে। বহরমপুরের যে স্থানে তার পৈতৃক সম্পত্তি তা এতটাই নিকৃষ্ট জায়গায় যে একটা রিক্সা নিয়ে যাওয়ার মতন উপায় তার ছিল না। তো ফেরার পথে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু হওয়ায় ঋষিকেশ একটা ঝাপটানো অসত্য গাছের তলায় আশ্রয় নিল। বৃষ্টির জোর ক্রমে বাড়ল। সে কোনো রকমে জড়সড় হয়ে গাছের গুড়ির দিকে ঘেঁষে দাঁড়ালো। এমন সময় ঠিক অসত্য কাণ্ডের বিপরীত দিক থেকে একটা ভারী গলার শব্দ শুনে সে চমকে উঠল। বাড়ি ফিরে যাও, তোমার এখন দিঘি বাড়িতে থাকা উচিত।
ঋষিকেশ খানিকটা সরে এলো সামনের দিকে। পরক্ষণেই দেখল একজন রক্তাম্বর পরিহিত সাধু গোছের লোক গাছের পেছন থেকে তার দিকে প্রখর দৃষ্টি নিক্ষেপ করতে করতে সামনের দিকে আসছে। জমিদার পুত্র ভীরু নয়। সে বলল, কে আপনি? আর আর আমার ঠিকানা আপনি জানলেন কি করে? প্রশ্ন করে সময় নষ্ট করো না। খামোখা অবিশ্বাসের ঝুলিতে আরো বেশি কুসংস্কার জমবে। তাড়াতাড়ি ফিরে যাও। একজন সন্ন্যাসীকে অবিশ্বাস করো না। ঋষিকেশ কিংকর্তব্য বিমূঢ় হয়ে চুপ করে তার দিকে চেয়ে রইল। সেই সাধুজি ম্লান হেসে সেখান থেকে প্রস্থান করলেন। আপাত চিন্তায় ঋষিকেশের চোখের সামনেটা ঝাপসা হয়ে এসেছিল, তাই সে জানতেও পারল না যে সেই তান্ত্রিক আদেও কোন দিকে গেল। বৃষ্টি কমল বেশ খানিকক্ষণ পরে। জমিদার পুত্র ধীরে ধীরে তার আবাসিকে ফিরে এলো। সেই রাতে তার চোখের পাতা এক হলো না। একজন বৃদ্ধ ভবঘুরের কথায় সে যদি বাড়িতে ফিরে যায়, তবে কি নায়েব মশাই আর বাবার কাছে তার শিক্ষার কোনো মূল্য থাকবে? অগত্যা সে আরো সপ্তাহখানেক থেকে তারপর বাড়ির দিকে আসার জন্য প্রস্তুত হল। কিন্তু সেদিন ঘটল আর এক মারাত্মক দুর্ঘটনা, যে ঘটনার সাথে আমার সম্পর্ক আছে। আমি একদিন দাওয়ায় বসে তোমাদের বৌঠানের কথায় সর্ষের দানা দিয়ে বালিশ বানাচ্ছি চারি মায়ের আগত সন্তানের জন্য। তখন সে 8 মাসের গর্ভবতী আমার বাড়িতে এনে রেখে দিয়েছিলাম। যাই হোক, বসে বসে খোলসের মধ্যে সর্ষে ভরছি। এমন সময় বাড়ির উঠোনে এক বহু পুরনো বন্ধু এসে হাজির। এই বন্ধু কিন্তু বাল্যকালের বন্ধু নয়। হুগলির শ্মশানে শ্রাবণের প্রথম সোমবারই বহু সাধু সন্ন্যাসী সমাগম হতো। সেই জমায়েতে গিয়েই ত্রিশূল নামের এক সমবয়সী ছেলের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল। যদিও চাইলেও কোনো মায়ার বাঁধন এই তন্ত্রপথে রাখা যায় না। তার উপর একই স্থলে দুজন সাধকের সাধনা হয় না, তাই আমাদের অনিচ্ছা সত্ত্বেও মনের দুর্বলতা কাটিয়ে ফেলতে হয়েছিল। সেও বুড়ো হয়েছে ঠিকই, তবে তার চাউনি এবং ডান হাতের পাতার উপর একটা জটুল দেখেই তাকে চিনে নিলাম। বললাম, কিরে ত্রিশূল, বাবা আজ কতদিন পরে তোকে দেখলাম বলতো, কোথায় ছিলি তুই? আবেগের বশে প্রথমে না বুঝতে পারলেও এবার বুঝলাম। তার চোখে মুখে কেমন একটা হতাশার ছাপ। কিরে, কি হয়েছে ত্রিশূল? আয় বস দেখি আগে। ত্রিশূল বসল না, বলল, আমাদের প্রথম দীক্ষা গুরু কালীপ্রসন্ন ঠাকুর মারা গেছেন। আমি গুরুদেবের আশ্রমেই ছিলাম বহরমপুরে। বেশ কয়েকদিন ধরে একটা শারীরিক বেদনা বোধ করছিলেন। 100 পার হয়েছে সেই কবে। আসনের গুণে এতদিন ধরিত্রীতে ছিলেন। হঠাৎ দিন 10 আগে বললেন, এক বালকের খুব বড় বিপদ সামনে, তাকে অবগত না করলে হবে না। আমি মৃত্যু বিহঙ্গ দেখেছি, আর বেশি দিন এই ধরাধামে টিকব না। তাকে সচেতন করে বিদায় নেব। আচ্ছা, তারানাথ এখন কোথায় আছে জানো ত্রিশূল? শেষে তোর কথাও জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আমি তখন তোকে চিঠি লিখবো না ওনার দেখাশোনা করব কিছু বুঝতে পারলাম না। অবশেষে উনি চলে গেলেন। কথাটা শুনে আকাশ থেকে পড়লাম। এই সেই গুরু যার পঞ্চমুণ্ডির আসনে উপনিবেশ করে আমি জীবনে প্রথম মধুসুন্দরী দেবীর দেখা পেয়েছিলাম। মনটা অতিশয় খারাপ হয়ে গেল।
ত্রিশূলকে অনেক জোড়াজোড়ি করার পরেও থাকলো না। গুরুদেবের একটা জোড়া পাদুকা আমায় দিয়ে সে চলে গেল। সে পাদুকা এখনো আছে আমার পুজোর ঘরে, তোমরা চাইলে দেখাতে পারি। তবে গুরুদেব আমার নাম কেন স্মরণ করেছিল যাওয়ার আগে সেটা বুঝতে পারলাম তারও 2 দিন পরে। আমার এক ধর্ম বোন আছে আমাদের অঞ্চলে, ছোট থেকেই আমায় দাদার মতো ভালোবাসত। রামজয়পুরের একদম শেষ মাথায় ছিল তাদের বাড়ি। তার বিয়ে হয় ওই দিঘি বাড়ির একমাত্র জমিদার মনীন্দ্রচন্দ্র মিত্তিরের একমাত্র নায়েব অমল কৃষ্ণর সঙ্গে। তো সেই বাড়ির থেকে এক নিমন্ত্রণ এসে হাজির। বোনের মেয়ের বিয়ে, পত্র পাওয়া মাত্রই আমি যেন বেরিয়ে পড়ি। তোমাদের বৌঠান মানে আমার স্ত্রীকে ব্যাপারটা জানাতে সে না করল না। কাজেই চারি মায়ের কিছু অতি প্রয়োজনীয় উপকরণ এবং হরেন মুদির কাছের থেকে সাপ্তাহিক বাজার এনে রেখে দিয়ে আমি বেরিয়ে পড়লাম। আচ্ছা, এর আগে যে ঘটনাটুকু তোমাদের বললাম তা কিন্তু আমি পরে জানতে পেরেছি, এই দিঘি বাড়ি যাওয়ার পরে। তবে আগেরটুকু বলে না নিলে তোমাদের বুঝতে অসুবিধা হতো। যাক, মন দিয়ে শোনো সবটা। দিঘি বাড়ি পৌঁছে দেখি গোটা গ্রামে উৎসবের আবহাওয়া লেগেছে। গ্রামের নামের ফলক যেখানে ছিল সেখান থেকে টানা নায়েব মশাই ও জমিদার বাড়ি পর্যন্ত গাঁদা ও রজনীগন্ধার মালা দিয়ে প্রবেশদ্বার তৈরি করা হয়েছে। গোড়ার দিকে কাজ সম্পন্ন হলেও বোনের বাড়ি ঢোকার মুখে দেখলাম গুটি কয়েক যুবক ছেলে সেখানকার সাজসজ্জার কাজে ব্যস্ত। বোন বাড়ির উঠোনে কাজের মেয়েদের গোবর ছড়া দেওয়া তদারকি করছিল। আমায় দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়ল। বলল, দাদা, তোমায় দেখে যে আমার কি ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। এসো, বিনার সঙ্গে তোমায় দেখা করে দিই। বোনের সাথে তাদের প্রাসাদ প্রমাণ বাড়িতে প্রবেশ করলাম। কি বিশাল বিশাল কক্ষ সে বাড়ির! ভবঘুরের জীবনে এমন বহু জমিদার ও নায়েব বাড়িতে গিয়েছি তোমরা জানো। তো সেদিন যেন সে সকল পুরনো স্মৃতি আবার জল জল করে উঠল চোখের সামনে। দোমহলা বাড়ির ওপরের তলায় গিয়ে দেখা হলো বোনের মেয়ে বীণার সঙ্গে। শ্যামলা বর্ণের স্থূল দেহের মেয়েটির চোখ মুখ দেখে কেমন জানি না মনে হলো সে স্বাভাবিক মস্তিষ্কের অধিকারিণী নয়। আমায় দেখে কেমন যেন প্রয়োজনের থেকে বেশি লজ্জা পেয়ে মুখটা লুকিয়ে নিল। বোন বলল, ও একটু লাজুক ধরনের দাদা, ছোট থেকে এমন। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। তুমি নিচে বসো, আমি খাবার দাবারের ব্যবস্থা করি। বাড়ির লোক তো জমিদার বাড়িতে গেছে। তুমিই বলো, আজ বাদে কাল যারা আমাদের আত্মীয় হবে সেখানে কি 2 দিন কাজ বন্ধ না রাখলেই নয়? সেই অঞ্চলের নায়েব, কত হিসেব কিতাবের দায়িত্ব তার উপর। দরকার পড়লে তাকে যে যেতেই হবে বোন। তা যা বলেছ। আচ্ছা, তুমি বসো, পিছনে কুয়ো আছে, প্রয়োজনে চোখে মুখে জল দিয়ে নাও, আমি আসছি। আবার নিচে ফিরে এলাম। বোন আমার খাবারের দাবারের ব্যবস্থার জন্য তোড়জোড় করতে শুরু করলো। অগত্যা বাড়ির সামনে অনুষ্ঠানের জায়গা, বামুন ঠাকুরের উনুন খোড়া এসব দেখে এসে যখন খেতে বসেছি তখনই বোনাই বাড়িতে ঢুকলেন। আমায় তিনি এই প্রথমবারের জন্য দেখলেন, আমিও তাকে। তাই প্রাথমিক আলাপ জমে উঠতে খানিক সময় লাগলো। খাওয়া শেষে উনি বললেন, যাক, একজন তাও কাছের সঙ্গী পাওয়া গেল। সব কাজ বাইরের লোক দিয়ে হয় না, বুঝলেন তো। আপনাকে একটি কাজ দিতে চাই, পারবেন? হ্যাঁ, বলতেই পারেন, এতে আবার প্রশ্ন করতে হয় নাকি? আমি একটি সূচি দিয়ে আসতে ভুলে গেছি ওই বাড়িতে। বারবার যাওয়াটাও ঠিক দেখায় না,
আপনি একবার ঘুরেও আসুন আর তার সাথে কাজটাও হয়ে যাবে। আর যে মানুষ এতদিন আমার মনিব ছিল সে এখন আমার বিয়াই হয়েছে। জমিদার মনীন্দ্রচন্দ্র ভারী মিশুকে লোক। একটু অপেক্ষা করুন, আমি কাগজটা নিয়ে আসি। যান না, ঘুরে আসুন। একটা বাদামি খাম পাঞ্জাবির পকেটে নিয়ে পুষ্প ছাউনি আবৃত রাস্তা ধরে জমিদার বাড়িতে পৌঁছালাম। তবে সে বাড়ির চৌকাঠে পা দেওয়া মাত্রই বুকের ভেতরটা কেঁপে উঠল। আমার তন্ত্র শিক্ষা ও লক্ষণ বিচারের বিদ্যা সমবেত হয়ে আমায় জানান দিয়ে গেল, এই বাড়ির চৌহদ্দির মধ্যে এক পরলোকগত আত্মা রয়েছে। আমার পঞ্চেন্দ্রিয় সজাগ হয়ে উঠল। এরকম ঘোরের মধ্যে চলে গেলে আমার স্থান কাল পাত্রের বিবেচনা লোপ পায়। কতক্ষণ বিস্মিত হয়ে সেখানে দাঁড়িয়েছিলাম জানি না। সম্বিত ফিরল এক শান্ত কণ্ঠে। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। অপ্রস্তুত হয়ে বললাম, আমি এসেছি আপনার সম্বন্ধীর বাড়ি থেকে। উনি কোনো একটা সূচি আপনাকে দিয়ে যেতে ভুলে গিয়েছিলেন, তাই উনি ব্যস্ত হয়ে আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন অন্দরমহলে। শরবত মিষ্টি ইত্যাদির ব্যবস্থা সে অনুষ্ঠানের সময় জমিদার বাড়িতে কেমন থাকতে পারে তাহা তোমাদের বলে বোঝানোর নেই। জমিদার মনীন্দ্রচন্দ্র বললেন, আমার ছেলেকে দেখেছেন কি? আরে দেখুন, আমি তো এখন আপনার পরিচয়টাই জানতে চাইনি। পরিচয় আদান প্রদানের পর জমিদার মশাই তার ছেলেকে ডেকে আনলেন। তার নাম ঋষিকেশ, যেটা তোমাদের আগেই বলেছি। ভারী সুন্দর সুপুরুষ এক ব্যক্তিত্ব, চোখে মুখে বিচক্ষণতার ছাপ। কিন্তু সে যখন এলো তখন কিন্তু একা এলো না, সাথে করে নিয়ে এলো এ বাড়ির অমঙ্গলতার পোক্ত প্রমাণ। দিবালোকে এমন কৃষ্ণকালো ছায়াকে কোনো মানুষকে পিছু করতে দেখিনি আমি। নিজেকে সামলাতে পারলাম না, বললাম, তোমার নাম কি? আমার নাম ঋষিকেশ মিত্তির। আর আপনার নাম? আমার নাম তারানাথ চক্রবর্তী। আরে আপনি ব্রাহ্মণ, সেটা আগে বলবেন না? ঠাকুর মশাই, একটু বাইরে চলুন। এ বাড়িতে ব্রাহ্মণদের পায়ে জল দিয়ে তারপর গৃহে নিয়ে আসা হয়। তার এখন আর প্রয়োজন নেই জমিদার মশাই। তার উপর আমি এসেছি আপনার সম্বন্ধীর প্রতিনিধি হয়ে। পুজো আর্চার ব্যাপার, এগুলো করলেই হলো। কিন্তু একটা কথা না বলে পারছি না। কি কথা ঠাকুর মশাই? ঋষিকেশের কিছু একটা অমঙ্গল যোগ রয়েছে। দুদিন বাদে বিয়ে, এই সময় এই কথাটা না বললে আমার নিজের কাছে নিজেকে মহাপাতক মনে হতো। জানি কোনো অপরিচিত আগন্তুকের মুখে এমন কথা শুনবেন এটা ওনারা আশা করেননি। তবে কথাটির প্রতিফলন হলো আশ্চর্যজনক। ঋষিকেশ বলল, ঠিক এমনই একটি কথা বহরমপুরের একজন সাধু আমায় বলেছিলেন। উনি বললেন, বাড়ি ফিরে যাও, সামনে তোমার খুব বিপদ। আমার মাথায় বিদ্যুৎ পড়ল। তাহলে নিশ্চয়ই আমার দীক্ষাগুরু কালীপ্রসন্ন ঠাকুরের কাজ। ত্রিশূলের কাছে যে ছেলের বিপদের আশঙ্কার কথা বলে গেছিলেন সে আর কেউ নয়, সে ঋষিকেশ। তার মৃত্যুকালীন সময়ে এই কারণেই তিনি আমার খোঁজ করেছিলেন। এমন ঘটনা আমার সাথে আগেও ঘটেছে। কালের ফেরে, সময়ের দোলাচলে এমন এমন মানুষের সঙ্গে আমার দেখা হয়ে গেছে যারা আসলেই বিপদগ্রস্ত। গুরু তার ত্রিনয়নী শক্তি বলে নিশ্চয়ই জানতে পেরেছিলেন যে দিঘি বাড়িতে আমার এমন এক ধর্ম বোন রয়েছে। সুতরাং গুরুর অদৃশ্য নির্দেশ বুঝতে আমার কোনো অসুবিধে হলো না। ঋষিকেশের কথা শুনে আমি চুপ হয়ে গিয়েছিলাম। তা দেখে জমিদার মশাই বললেন, এ আপনি কি বলছেন ঠাকুর মশাই? ছেলেটাকে আমার কিসে পেল?
প্রথমে ও যখন এসে বলেছিল বিশ্বাস করিনি, এখন আপনিও একই কথাই বলছেন। তবে কি ওই যতীন কুমোরের মেয়ে ওর এই দুর্ভাগ্যের কারণ? ঋষিকেশ বাবার সামনে বসে তার পায়ের ওপরে হাত রেখে বলল, বাবা, আপনি কমলাকে কোনো দোষ দিতে পারেন না। তারা দরিদ্র, তবে ষড়যন্ত্রী বা স্বার্থনির্ভর নয়। জমিদার মশাই চুপ করে রইলেন। কিছু বুঝতে না পেয়ে প্রশ্ন করলাম, আচ্ছা, কি ব্যাপার বলুন তো? এই যতীন কুমোরটিকে? ঋষিকেশের চোখ ছলছল করে উঠেছিল। সে উঠে দাঁড়িয়ে বলল, ঠাকুরমশাই, আপনি আমার ঘরে চলুন, আপনাকে সব বলছি। আরেকটা কথা ঠাকুরমশাই, আপনারা তো ঈশ্বরের অনেক কাছের, দয়া করে আমার ছেলেটিকে বিপদমুক্ত করুন। আর একটা কথা, আপনার কাছে অনুরোধ, এই কথা অমূল কৃষ্ণকে বলবেন না। আজ প্রায় 200 বছর ধরে আমার পূর্বপুরুষেরা সফলভাবে প্রজাদের ভালোবাসা নিয়ে গৌরবের সঙ্গে বেঁচে আসছে। আমার ক্ষেত্রে এমন কিছু হলে বা কেউ ভুল বুঝলে আমি... দুশ্চিন্তা করলে খারাপ সময় আপনাকে পেয়ে বসবে। আপনার কাছে কৃতজ্ঞ আমার উপরে আস্থা রাখার জন্য। বাকিটা আমি সার্বিকভাবে চেষ্টা করব। জমিদার মশাই, আমার কাছে মানুষকে বিপদ থেকে মুক্তি দিতে পারাটা অমৃতের মতো। সে চেষ্টায় আমি কোনো ত্রুটি রাখব না। ঋষিকেশের সঙ্গে তার ঘরে এলাম। আমায় একটা ফরাশ লাগানো চেয়ারে বসতে দিয়ে সে রাজ পালঙ্কের এক কোণে মাথা নিচু করে বসল। তারপর বলল, ঠাকুরমশাই, আমি কমলা নামের একটি মেয়েকে ভালোবাসতাম, এখনো বাসি। আমি বহরমপুর যাওয়ার আগে পর্যন্ত সব ঠিকই ছিল, জানেন। আমি যাওয়ার সময় এও বলে যাই যে এসে আমি বাবার সাথে কথা বলবো আমাদের বিয়ের ব্যাপারে। তারপর সেখানে গিয়ে ওই রহস্যময় সাধুর সাথে দেখা, এবং যতটা সম্ভব দ্রুত কাজ মিটিয়ে এসে শুনি বাবা সব জানতে পেরে গেছে, এবং সম্মান বাঁচানোর তাড়নায় কমলার বাবা যতীন মণ্ডল তার মেয়ের বিয়ে দিয়ে এই গ্রাম থেকে অন্যত্র চলে গেছে। এখন যে উৎসবে আপনি অতিথি হয়ে এসেছেন, সে উৎসব আমার কাছেও কেবল এক উৎসবই মাত্র। বাবার কথার অমর্যাদা কোনোদিনও করিনি, তাই ওনার ইচ্ছাতেই দিঘিবাড়ির নায়েবের মানসিক প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছি। তার এমন সিদ্ধান্তর কারণ কি আমি জানি না, তবে আমার শখ শৌখিনতা সব বর্জিত হয়েছে কমলার প্রস্থানের সাথে। আর বিপদ, ঠাকুরমশাই, বিপদ যদি থেকেই থাকে তবে থাকুক। আমি মন থেকে সে বিপদকে উপভোগ করব। বহরমপুর থেকে যেদিন ফিরছিলাম সেদিনই রাস্তায় এক শবযাত্রা দেখেছিলাম, আর যে ব্যক্তি সর্বশান্ত হয়ে বাঁশের দোলায় শুয়েছিলেন সে আর কেউ নয়, সেটা ওই বৃদ্ধ সাধু যে আমায় বাড়ি ফিরে আসতে বলেছিলেন। তখন যদি সত্যি ফিরে আসতাম। বুঝতে পেরেছি ঋষিকেশ। এখানে কি সান্ত্বনা দেব তোমায় আমি জানি না, তবে এই অমঙ্গলের ছায়া কেন তোমার পেছনে ঘুরছে তা তো আমায় জানতেই হবে। তুমি একটু আমার দিকে ভালো করে তাকাও তো, আমার চোখের দিকে তাকাও। এই দৃষ্টিবন্ধন প্রক্রিয়া আমি শিখেছিলাম মুর্শিদাবাদ শ্মশানের এক সাধুর কাছে। এ প্রক্রিয়ায় পীড়িত ব্যক্তির ওপর যদি কোনো অমঙ্গলের ছায়া থাকে, সে অমঙ্গল কি রূপ এবং তার প্রভাব কিভাবে পড়তে পারে তা আগত ভবিষ্যতে তার প্রকার বোঝা যায়। ঋষিকেশ আমার দিকে এক দৃষ্টিতে চাইল। তার চোখের পলকগুলি জীবন্ত বেদনার জলকণায় জড়ো হয়ে আছে। মনোসংযোগ করলাম। মিনিট 10 পরেই আমার মনের অলিন্দে ভেসে উঠল এক অতি সুন্দরী মেয়ের মুখ। তার চোয়ালে বেঁকে রয়েছে কাজলের বাহিত রেখা। বিশেষ লক্ষণ হিসেবে যে জিনিসটা আমি লক্ষ্য করলাম তা হলো একটি ছোট্ট তামার আয়না, তার দুহাতের মাঝে শক্ত করে ধরে রাখা। এটুকু দেখে আমি চোখের পলক ফেললাম। ঋষিকেশের চোখ আচ্ছন্ন হয়েছে বলে মনে হলো। বললাম,
তোমার জীবনে কোনো তামা ধাতুর আয়নার ভূমিকা আছে কি, বা ওই জাতীয় কিছু? ঋষিকেশ বিস্মিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ঠাকুরমশাই, আমি দিয়েছিলাম কমলাকে একটা আয়না। কেন বলুন তো, আপনি কি বুঝতে পেলেন? এখনই কিছু বলতে পারবো না ঋষিকেশ। তুমি আমায় একটু বলবে যে কমলার বাড়িটা কোন দিকে ছিল? কমলার বাড়ি গ্রামের একদম শেষ প্রান্তে, দক্ষিণ দিক বরাবর হেঁটে গেলে শেষ বাড়িটা। আমি গিয়েছিলাম ঠাকুরমশাই, ওরা কেউ বাড়িতে নেই। বেশ বেশ বেশ, আজ তবে আমি অনুমতি চাইছি, খুব শীঘ্রই আবার আসব। শুধু তোমার কাছে একটাই অনুরোধ, বাড়ির থেকে কোথাও বেরিয়েও না। আমি তোমার জন্যই করব যা করার, এইটুকু ভরসা রেখো। বলে কোনো রকমে তাকে বুঝিয়ে নিচে এসে জমিদার মশাইয়ের কাছ থেকে বিদায় নিলাম। উনি হয়তো আরও কিছু বলতেন, তবে বৈঠক ঘরে লোক থাকায় কেবল হতাশ দৃষ্টিতে মাথা নেড়ে বিদায় দিলেন। আমার মাথায় কিন্তু একটা সম্ভাবনার কথা তখন ভীষণভাবে প্রকট হয়েছে, এবং সে সম্ভাবনা যদি সত্যি হয় তা বড়ই রহস্যজনক এবং একই সঙ্গে ভয়ঙ্কর। আমি রাগ পায়ে দক্ষিণ দিক বরাবর ছুটলাম কমলাদের বাড়ির উদ্দেশ্যে। যখন সেখানে পৌঁছালাম তখন পূর্বের সূর্য অনেকটাই পশ্চিমে ঝুঁকেছে, তবে আমার অনুমান যে এমন নিষ্ঠুরতার সঙ্গে সত্যি হয়ে যাবে তা ভাবতেই পারিনি। ভেবেছিলাম অনেক দিন চর্চা না থাকায় হয়তো আমার রপ্তবিদ্যার ভাঁটা পড়েছে, কিন্তু না, আমি যা ভেবেছিলাম ঠিক তাই। কমলা আর বেঁচে নেই, এবং সে বাড়িতেও বাসিন্দা বিয়োগের ছাপ স্পষ্ট। কিন্তু সে যে বলল কমলার বিয়ে হয়ে গেছে। আমার মনটা খারাপ হয়ে গেল অনেক দিন পর। ঋষিকেশকে কিভাবে এই কথা বলবো আমি? আর কমলা এখন তার পিছু নিয়েছে কেনই বা? মনের মধ্যে প্রশ্নের বান ঝড়ের গতিতে বইতে শুরু করলো আমার। কি করে এই ঘটনার পরিণতি পর্যন্ত পৌঁছানো যায় তা ঠাউর করতে পারলাম না। ঠিক করলাম অমল কৃষ্ণের কাছের থেকেই, অর্থাৎ আমার বোনাইয়ের থেকেই জানবো এদের ব্যাপারটা। বোনের বাড়িতে ফিরে এসে সদর দরজার মুখে দেখা হয়ে গেল অমল কৃষ্ণের সঙ্গে। বললাম, ছেলেও খুব ভালো, আর জমিদার মশাই সত্যিই অমায়িক মানুষ। আপনার মেয়ের কপাল আছে। নায়েব মশাই মৃদু হেসে বললেন, এই আত্মীয়তা তৈরি করতে গেলে ভাগ্যের দরকার। এত ভালো ছেলেটা কি বাজে এক সঙ্গে জড়িয়ে গিয়েছিল জানেন? সে আর কি বলবো। আমি অবুঝের মতো ভান করে বললাম, বাজে সঙ্গ মানে? নায়েব মশাই আমার দিকে ভ্রুকুটি করে চেয়ে বললেন, আপনি কারণ সেবা করেন? আমি মাথা নেড়ে অসম্মতি জানালাম। বেশ বেশ, বাড়ির ছাদে চলুন, আপনাকে সবটা বলছি। আমার আবার এই সময়টা একটু খাওয়ার বাতিক আছে। আমি তার সঙ্গে বাড়ির ছাদে গেলাম। অমল কৃষ্ণ একটা সুরার বোতল ও মকমলের শতরঞ্চি নিয়ে উপরে এলো। তবে এই জিনিস পান করা যে তার নেশা নয় সেটা তার সাজসজ্জা দেখেই বোঝা যায়। কিঞ্চিত মাত্র ঠোঁটে ছুঁয়ে সে বলতে শুরু করলো, মনে করুন এই জমিদার ধ্বংস হয়ে যেত। আমি অনেক কষ্টে বাঁচিয়েছি জমিদারকে। ঋষিকেশ এত শিক্ষিত গুণী একটা ছেলে এক কুমোরের মেয়ের সঙ্গে প্রেম করেছিল। আমি বাধ্য হয়ে সব কথা জমিদারকে জানাই, ফলে তিনিও ক্রোধে ফেটে পড়েন। সব আমার কথায় চলে, বুঝলেন তো। সে মেয়ের নাম কমলা। আমি বললাম যে কমলার বাবার যত বকেয়া কিস্তি আছে তা একেবারে পরিশোধ করতে বলুন, নতুবা মেয়ের বিয়ে দিয়ে গ্রাম ছাড়তে বলুন। ওরা দ্বিতীয় পথটাই বেছে নিল। রাতারাতি মেয়ের বিয়ে দিয়ে দিল এক কাপড় ব্যবসায়ীর সাথে। ছেলে আমি দেখে দিয়েছিলাম।
তবুও কৃতজ্ঞতা তো জানালোই না, উল্টে কখন গ্রাম থেকে চলে গেছে কেউ জানে না। আপনি বলুন, এসব কি বজ্জাত মেয়ে মানুষ? পয়সা দেখে, জমিদারি দেখে একেবারে গলায় ঝুড়ে পড়েছিল। আজ ওই মেয়ে নিয়ে ঘরে তুললে সমস্ত কিছু নষ্ট হতো জমিদার মশাইয়ের। তার নুন খেয়েছি, নেমোখানা আমি কি করতে পারি? আমি চুপ করে রইলাম। মনে মনে ঘটনাটা সাজিয়ে নিয়ে বুঝলাম নায়েব মশাই কান ভাঙানি দিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে। আর যে মানুষ ভালোবাসার মতো অভূতপূর্ব সম্পর্ককে জাত ও কর্ম দিয়ে বিচার করে, তার বাড়িতে আত্মীয় হয়ে এসে তার সাথেই তর্কে যাওয়াটা মোটেই উচিত কাজ হবে না। কাজেই প্রসঙ্গ ঘুরিয়ে গ্রামের নানাবিধ অবস্থা নিয়ে আলোচনা করে নিচে নেমে এলাম। মনের ভেতরটা অস্থিরতায় পুড়ে যাচ্ছিল আমার। অতিথিশালায় গিয়ে শরীরটাকে এলিয়ে দিয়েছিলাম বিছানায়। কাজেই কখন যে চোখের পাতা দুটো বুজে গেছে জানি না। স্বপ্ন দেখলাম চারির একটা ফুটফুটে ছেলে হয়েছে, আমার দিকে তাকিয়ে মৃদু হাসছে এবং ঠোঁট নেড়ে কিছু বলার চেষ্টা করছে। সেই রাতে বোন অনেক জোড়াজড়ি করেছিল, কিন্তু আমার যেন খিদেই পেল না। পাবেই বা কি করে? স্বপ্ন রাজ্য থেকে যখন বাস্তবে ফিরে এলাম, তখনই চোখের সামনে ভেসে উঠল কমলার সেই দুঃখিনী মুখটা। সারা রাত আর ঘুম হলো না। মাঝরাতে কোনো উপায় না পেয়ে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম। ঠিক করলাম সকাল হতেই একটা নির্জন জায়গায় গিয়ে মধুসুন্দরী দেবীকে স্মরণ করব। একমাত্র তিনি ছাড়া আমায় কেউ পথ দেখাতে পারবেন না। পরদিন সকালে গ্রামের দক্ষিণ দিক বরাবরই হাঁটতে শুরু করলাম আবার। গতকাল কমলাদের বাড়ির যাওয়ার সময় লক্ষ্য করেছিলাম ওদিকের পরিবেশটা একেবারে ফাঁকা। কাজেই একটা নির্জন জায়গায় এক ঝাঁকড়া ছাতিম গাছের তলায় দাঁড়িয়ে মধুসুন্দরী দেবীকে স্মরণ করলাম। বেশ খানিকক্ষণ মৌন সাধনার পর উনি আমাকে জানান দিয়ে গেলেন, তুমি প্রেত জাগরণের সাধনা করো বিপদগ্রস্ত ব্যক্তিকে সঙ্গে নিয়ে। যদি সাধনা হেতু সে জাগ্রত হয় এবং তার মনের কথা জানিয়ে যায়, তবেই নির্দিষ্ট ব্যক্তি বিপদের থেকে মুক্তি পাবে, নচেত নয়। মেয়েটিকে খুন করা হয়েছে, মনে রেখো তার আত্মা চিরজীবনের জন্য মর্ত ছাড়ার আগে তার খুনের বদলা নিয়েই ফিরবে। হঠাৎ একটা শীতল বাতাস গায়ে এসে লাগলো। অনুভব করলাম দেবী অন্তর্ধান হয়েছেন। দেবীর কথা মন্ত্রের মতো ঠেকলো আমার কাছে। ওখান থেকে সোজা জমিদার বাড়িতে চলে গেলাম। জমিদার মশাই হয়তো কোনো কাজে বেরিয়েছিলেন, ফলে সহজেই উপরের তলায় গিয়ে ঋষিকেশের সাথে দেখা করতে পারলাম। তাকে সবটা জানাতে সে মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ল। চোখের থেকে অশ্রুধারা যেন ক্রোধের আর বেদনার প্রতিচ্ছবি হয়ে ঝরতে শুরু করল। কমলা, তুমি এভাবে আমায় ছেড়ে কিছু না জানিয়ে চলে গেলে। তোমার মতন মানুষ কারোর শত্রু হতে পারে কমলা? শান্ত হও ঋষিকেশ, তোমায় নিশ্চয়ই সে কিছু বলতে চায়। তুমি চাও না তাকে একবারের জন্য দেখতে? তুমি চাও না জানতে কে বা কারা তার সাথে এই নিষ্ঠুর ক্রিয়া করেছে? নিজেকে শক্ত করো বাবা, আমাদের হাতে আজ রাতটাই সময়। কাল তোমার বিয়ে, আর বিবাহ বন্ধনে জড়িত হওয়ার পর এই ক্রিয়া তোমায় নিয়ে করা উচিত হবে না। তাতে তোমার সংসারের উপরে প্রভাব পড়বে। ঋষিকেশের চোয়াল শক্ত হলো, বলল, আমি তৈরি ঠাকুর মশাই, আপনি আজ রাতেই সাধনার বন্দোবস্ত করুন। বেশ।
তোমাদের এখানে কোনো ঘন জঙ্গল বা শ্মশান ভূমি আছে? আছে ঠাকুরমশাই, হৃদয় দিঘির পারে আমাদের অঞ্চলের শ্মশান, এখান থেকে খুব বেশি দূর নয়। আচ্ছা, আমি ওখানেই উপস্থিত থাকব। তুমি ঠিক রাত 11:30 নাগাদ চলে এসো। মনে রেখো, গোপনীয়তা অবলম্বন করতে হবে তোমায় যতটা সম্ভব। বলে আমি চলে এলাম জমিদার বাড়ি থেকে। উঠোন পেরিয়ে যখন বেরোচ্ছি তখন একটা ঘোড়ার গাড়ি এসে থামলো বাড়ির সামনে। তাতেই বোধহয় জমিদার মশাই ছিলেন। বোনের বাড়িতে পৌঁছে অমলকৃষ্ণ বাবুর সঙ্গে খেতে বসলাম। বললাম, আজ এক বন্ধুর বাড়িতে যাওয়ার ইচ্ছে আছে এক পাক। এই পাশেই দামোদরপুরে তার বাড়ি। রাত হয়ে যাবে হয়তো ফিরতে। কেন রাত হবে কেন? গরুর গাড়ি নিয়ে যান, আমি কথা বলে দিচ্ছি। না না, গাড়ি লাগবে না, আমি পায়ে হেঁটেই স্বাচ্ছন্দ্য বোধ করি। খুব বেশি রাত হয়ে গেলে একটু ডাকাডাকি করব, এই আর কি। অত ডাকাডাকি করতে হবে না, কাল বাড়িতে বিয়ে, রাতে মানুষ ঘুমাবে না। আমি খাওয়া দাওয়া সেরে খানিক বিশ্রাম নিয়ে বিকেল নাগাদ বেরিয়ে পড়লাম হৃদয় দিঘির উদ্দেশ্যে। ঠিকানা নেওয়ার প্রয়োজন ছিল না, কারণ এই গ্রামে যেদিন এসেছি সেদিনই একটা বিরাট দিঘি চোখে পড়েছিল। তাই শ্মশান খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হলো না। তাড়াতাড়ি যাওয়ার কারণ ছিল বিস্তর। প্রেত সাধনার কিছু নিয়মাবলী আছে, তার মধ্যে প্রধান হলো প্রেতকে শক্তি প্রদানের জন্য সবার প্রথমে আসন করার জায়গাকে কেন্দ্র করে বেশ কিছুটা জায়গার বাস্তু ভঙ্গ করতে হয়। বাস্তুপট নড়বড়ে হলে প্রেতের কষ্ট কম হয়। তবে কিভাবে সে প্রক্রিয়া করতে হয় তা তোমাদের জানাতে পারবো না, কারণ তাতে আমার গুরুর বারণ আছে। আশেপাশের থেকে চেলা কাঠ পেয়ে গেলাম সহজেই, আর তার সঙ্গে কিছু মরা পোড়া কাঠকেও এক পাঁজায় রাখলাম কয়লার কাজ করার জন্য। সন্ধ্যার সময় দিঘির থেকে স্নান করে শুদ্ধ হয়ে নিলাম। সময় জ্ঞান আমার ছোট থেকেই খুব প্রখর। যদি খুব ভুল না করে থাকি 11:30 বাজার কিছু আগেই ঋষিকেশ চলে এলো সে স্থানে। বলল, কাউকে জানতে দিইনি ঠাকুরমশাই, আপনি দয়া করে আর বিলম্ব করবেন না, আমি আর থাকতে পারছি না। আমি নীরস বদনে তার কাঁধে হাত রাখলাম। ধুনির কাঠ সাজিয়ে বসতে বসতে নির্ধারিত সময় পার হয়ে গেল। ঋষিকেশ ছটফট করছিল। আমি পুটলি থেকে দেশলাই বের করে তার হাতে দিলাম। বললাম, ধুনিটা জ্বালাও, আর এক মনে তোমার কমলাকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানাও। তাকে বলো সে যেন আর কষ্ট না পায়, বরং কিভাবে সে মুক্তি পাবে সে যেন তোমায় জানিয়ে যায়। ঋষিকেশ কাপা কাপা হাতে দেশলাই ঠুকে দিল তাজা কাঠের গম্বুজের তলায়। আমি সে আগুনকে উস্কে দিয়ে গুটি কয়েক পোড়া কাঠের টুকরো তার মধ্যে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। আগুন স্পর্ধা পেতেই শুরু করলাম কমলাকে আহ্বান করার ধ্যান। অপার্থিব নীরবতার মোহরা ভাঙল একটা ফ্যাঁস ফ্যাঁসে কান্নার শব্দে। চোখ খুলে দেখলাম ধুনির আগুনের লেলিহান শিখার মাঝে এক পরিচিত দেহ অবয়ব ফুটে উঠেছে। কমলা এসেছে তার সেই রূপ নিয়ে, যেভাবে আমি তাকে দেখেছিলাম। এখনো তার দুই হাতের মাঝে ঝলসে উঠছে সেই তামার আয়নাটি। ঋষিকেশ যেন তার পাশে জীবন্ত প্রণয়িনীকে ফিরে পেয়েছে। সে কান্নায় ভেঙে পড়ে বলল, তোমায় কেন চলে যেতে হলো কমলা? কেন গেলে তুমি? তুমি আমায় এভাবে? কে করেছে তোমার এই অবস্থা?
কমলার মুখে কোনো উত্তর নেই। সে বেচারি কেঁদেই চলেছে ফুঁপিয়ে। হঠাৎ মনে হলো ঋষিকেশ যেন সেই অলৌকিক উপস্থিতিকে স্পর্শ করার অভিপ্রায় করছে। আমি ভয় পেয়ে গেলাম। উঠে গিয়ে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে যাব, এমন সময় আমার হাত পেছন থেকে কেউ টেনে ধরল। তাকিয়ে দেখি আমার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে জমিদার মনীন্দ্রচন্দ্র। আমার হাত ধরে টানতে টানতে কিছুটা দূরে সরিয়ে নিয়ে গিয়ে তিনি বললেন, ওকে আটকাবেন না ঠাকুর মশাই। আমার ছেলেটাকে এখন আটকালে আমি নিজেকে আর ক্ষমা করতে পারবো না। আমি আপনাদের সমস্ত কথা শুনেছি। ঋষিকেশ আমার থেকে কিছু লুকোয় না, তবে ওকে আশ্বাস দিয়েছিলাম যে আমি এখানে আসবো না, কিন্তু না এলে সত্যি আমার জীবনের অনেক বড় একটা অধ্যায় বাদ পড়ে যেত। আমি জমিদার বাবুর দৃষ্টির দিকে তাকিয়েছিলাম। হঠাৎ তার চোখের মণিতে প্রতিফলিত অগ্নিশিখা বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতো তীক্ষ্ণ হলো। ঘুরে তাকিয়ে দেখলাম ঋষিকেশ সেই অগ্নিদগ্ধ প্রয়াত কন্যাকে নিজের বুকে টেনে নিয়েছে। ধীরে ধীরে তার শরীরের সমস্ত মাংসপেশি গলতে শুরু করেছে। আর সে মৃত্যুকালীন বর্ণনা দিয়ে কোনো লাভ নেই। তবে হ্যাঁ, মধুসুন্দরী দেবীর শেষ কথাটাও মন্ত্রের মতো খেটে গেল। বিধ্বস্ত জমিদার মশাইকে নিয়ে যখন বাড়িতে ফিরছি, তখনই হুলুস্থুলু দেখলাম আমার বোনের বাড়ির সামনে। বুঝতে বাকি রইল না, বোনের কপালের সিঁদুর মুছেছে। অনুমান করেছিলাম অমল কৃষ্ণ এর পেছনে প্রধান ষড়যন্ত্রী হিসেবে কাজ করছে। রাতে খেয়ে দিয়ে বাড়ির সবার সাথে বেশ জমিয়ে আড্ডা দিয়ে ঘুমোতে গিয়েছিলেন। হঠাৎ নাকি বিকট চিৎকার করে ওঠে সে। বদ্যি যখন আনা হয়, উনি এসে বললেন হৃৎপিণ্ড বন্ধ হয়ে মারা গেছে। পরদিন সকাল বেলায় আমি বাড়িতে ফিরলাম। বোনকে বোঝালাম যে বাড়িতে আমার মেয়ে গর্ভবতী, এখন শ্মশান বন্ধু হলে আমায় আবার 13 দিনের দিন আসতে হবে, যেটা এই পর্যায়ে আমার পক্ষে সম্ভব হবে না। নায়েব মশাইয়ের মৃত্যু সংবাদ পেয়ে কমলার মা এবং বাবা ওই দিঘি বাড়িতে আবার ফিরে আসে এবং জমিদার মশাইকে জানায় তার মেয়েকে নায়েব অমল কৃষ্ণ ধর্ষণ করে হত্যা করেছিল। এসব ঘটনা বললে আজও মনের ভিতরটা কেমন কেঁপে ওঠে। এতক্ষণ আপনারা শুনছিলেন মিত্তিরদের বাংলো বাড়ি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর তারানাথের বেনারস অভিযান ও বিশু ঠাকুরের মিলিত রহস্যময় কাহিনীগুলি মিস না করতে চাইলে নোটিফিকেশন অন করে ফেলুন। ধন্যবাদ।